This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবছিলাম জানেন তো কি বলি আপনাদের সামনে বসে রোজ আমাদের রিপোর্টাররা দৌড়ে দৌড়ে গিয়ে খবরগুলো নিয়ে আসেন, সারাদিন দেখাই, প্রচুর দৌড়ঝাঁপ করি, নিজেরা উত্তেজিত হই, কড়া করে বলতে হবে, লিখতে হবে, শোনাতে হবে, নজর ফেরাতে হবে লোকজনের। কি লাভ বলুন তো? শুনলেন তো এই বাচ্চাগুলোর কথা, সাজানো গোছানো কিচ্ছু না। এর জন্য এই বাচ্চারা, আমরা ওটা বিশ্বাস করি জানেন তো, আপনার আমার বাড়ির মেয়েরা যখন এই কথাগুলো বলে না, তখন তার জন্য শেখানোর দরকার পড়ে না। কেউ প্লিজ এটাকে আবার সাজানো ঘটনা ভাববেন না। এটা কি বললো ভাবতে পারছেন? বাড়িতে এমন যে অবস্থা, মানে এই দুষ্কৃতীরা এমন শক্তিশালী, বাড়িতে বললে বাবা মাকে কতটা কষ্ট বুকে নিয়ে বলতে হয় চুপ করে থাক, চুপ করে থাক, বাইরে বলিস না বাবা, কি কথা বলার দরকার নেই, এর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। কি চলে তাদের মনের মধ্যে বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আমার ধারণা আপনারাও বুঝতে পারছেন। এই বাচ্চাগুলোকে দেখে আমাদের শেখা উচিত। এরা তাও সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখার সাহস দেখিয়েছে। দেখুন কি হয়েছে, কেন আগে তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি, কেন প্রমাণ চাওয়া হয়েছে, কে চেয়েছে, যাচ্ছি না এসবের মধ্যে। শুধু এইটুকুনি আশা করছি যে এবারে পুলিশ যেরকম এদের গুরুত্ব দিয়েছে আরও বেশি করে দেবে, আরও বেশি করে দেবে। আর সেই লোকগুলোরা প্রত্যেকটাকে সেইভাবে শাস্তি দেবে যাতে এই ধরনের কথা আর আপনাকে আমাকে শুনতে না হয়। দেখুন এটা আমাদের বাংলার সংস্কৃতি নয়। আমি বিশ্বাস করি না আমাদের রাজ্যের কোনো রাজনৈতিক দল এটা চান, এটাকে সমর্থন করেন। কারণ কোথাও গিয়ে তারাও কারুর না কারুর বাবা, কারুর না কারুর দাদা, কারুর না কারুর বন্ধু, কারুর না কারুর সম্পর্কে তো জড়িয়ে আছে। নিজেদের খুলেআম বিবস্ত্র করতে কেউ চাইবেন না। আমরা আমাদের সমাজটাকে জাস্ট বিবস্ত্র করে দিয়েছি, আর আমরা সবাই মাটির দিকে তাকিয়ে রয়েছি। আর কিছু বলতে ইচ্ছে করে না জানেন তো, জাস্ট কোনো লাভ আছে কিনা জানি না। যদি এই ঘটনাগুলো সামনে আসার পর অন্তত ওই ফাঁসি দেওয়ার বাচ্চা মেয়েগুলো ভবিষ্যতে পড়াশোনাটা শান্ত মনে করতে পারে, তাহলে বুঝবো ঠিক আছে, এই কাজগুলো করে অন্তত কিছুটা উপকার হলো, নইলে লাভ নেই। দেখুন সত্যগুলোকে না মাটি চাপা দিয়ে রাখা যাচ্ছে না, জানেন তো কীরকমভাবে জানেন তো? আজ কাশী বসলেনে মাটির তলার থেকে এরকমই একটা সত্য বেরিয়ে এসেছে, একটা পচা গলা মৃতদেহ, এক মহিলার দেহ। ভাবছেন তো তিনি মাটির নিচে গেলেন কি করে? একদম খোদ কলকাতা এরকম একটা জায়গায়, ক্ষুদিরাম বোস কলেজের উল্টো দিকে ওই 17 নম্বর ওয়ার্ডে ট্রাম লাইনের পাশে দিন কয়েক আগে পাইপ লাইন বসানোর কাজ চলছিল। স্থানীয় সূত্রের খবর হচ্ছে যে পাইপ লাইনের জন্য ওই রাস্তাটা খোঁড়া হয়েছিল। গত 9 তারিখ পর্যন্ত কাজ হয়েছে, 10 তারিখ নির্বাচন ছিল, তাই কাজ বন্ধ। এবার বৃষ্টি হয়েছে জানেন কলকাতায় অনেক দিন পর। এবার সেই সময় মাটি নরম থাকায় কোনোভাবে ওই মহিলা ওই গর্তে পড়ে গেছিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান। মহিলার বয়স 40 থেকে 45-এর মধ্যে হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, মানে খুনটুন করে চাপা দেওয়া হয়নি, হয়তো দুর্ঘটনাই তার মানে। এবং সম্ভবত ওই পুরসভার খোঁড়া গর্তে পড়েই তার মৃত্যু হয়েছে। দেখুন ডেপুটি মেয়র অতীন ঘোষ স্বীকার করে নিয়েছেন এতে গাফিলতি রয়েছে, কিন্তু সিথির মোড়ে যে গুন্ডাগিরির ছবিটা সামনে এসছে তাতে তার ঘনিষ্ঠের জড়িত থাকার অভিযোগ, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না ডেপুটি মেয়র। কারণ ওখানটা পুরসভার গাফিলতি, তার দায় সবার মধ্যে ভাগটাক হয়ে যাবে আর কি। তো কারুর সঙ্গে কারুর সম্পর্কের জায়গাটায় সবাই তো আটিচুটি। 5 লাখ টাকা তোলা না দেওয়ায় প্রমোটার অভিজিৎ সরকারকে মারধরের অভিযোগ উঠেছে। যারা এখানে অভিযুক্ত, অর্থাৎ অভিজিৎ মণ্ডল,
যিনি মারধর করেছেন বলে অভিযোগ, তার স্ত্রী আবার ওই অভিজিৎ সরকারের বিরুদ্ধে রাত বিরেতে ফোন করে অশ্লীল আবেদনের ইঙ্গিতের অভিযোগও দায়ের করেছেন। দুতরফেই গোটা ব্যাপারটা রয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ। পুলিশ তদন্তে আপাতত জিতেন পাল আর কানু নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার অভিযোগ পাল্টা অভিযোগের আবহেই হাসপাতালের বেডে শুয়ে প্রমোটার TV9 বাংলাকে জানিয়েছেন যে হামলাকারীরা ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ। কিন্তু ডেপুটি মেয়র তার পরিপ্রেক্ষিতে যেগুলো বলছেন সেগুলোও তো আবার ধাক্কা লাগার পক্ষে যথেষ্ট। রানা, রূপ, কানু, বিশাল, আরো লোক ছিল তো, 10-12 জন ছিল আছে। হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়ান্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। নাম বলছিল অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না এই। রানা একটি ভদ্রঘরের শিক্ষিত ছেলে, আমি যতদূর জানি মাস্টার্স করা ছেলে। হ্যাঁ, মাস্টার্স করা ছেলে, এবং ওর পরিবার একটি সজ্জন ভদ্র পরিবার। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, ওর মতো ছেলে এরকম একটা গন্ডগোলে জড়িয়ে পড়লো। কিন্তু আমার নামে যেখানে বলা হচ্ছে, আমার অতীত পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সবাই জানে, আমার কোনো লোকজনের দরকার হয় না। সারা কলকাতায় আমি 24 ঘন্টা একা ঘুরে বেড়াই। আর আজ পর্যন্ত কোনো অনৈতিক কাজে আমার নাম জড়িয়েছে বলে কেউ শুনেছে বলে আমি মনে করি না। শুনেছেন কিনা আপনারা জানি না। রানা তো প্রত্যেকের পরিচিত, কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ। সুদীপদা ব্যক্তিগতভাবে ওকে চেনেন, ও দলের পরিচিত কর্মী। আমি তো 2.5 বছর কাশীপুরে গেছি, তার বহুদিন আগে থেকে তৃণমূল কংগ্রেস করে। মানে অতীন ঘোষ বলেছেন যে তিনি অভিযুক্তকে চেনেন, সেই সঙ্গে এলাকার কাউন্সিলর, সাংসদ তারাও চেনেন, মানে তাদেরও গোটা ব্যাপারটায় জড়িয়ে নিচ্ছেন। এবার বলছেন যদি একজনকে চেনা যদি দোষ হয়, তাহলে বাকিরাও একই দোষে দুষ্ট। দেখুন, এই যে একজন থেকে আরেকজন, গোটা ব্যাপারটা না কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তৃণমূলের শুদ্ধকরণের কাজটা নেতারা খুব সিরিয়াসলি নিয়েছেন। মুশকিল একটাই, তাতে ঘরোয়া বিবাদের একটা সম্ভাবনা থেকেই যায়। অতীন ঘোষ একা নয়, তৃণমূলের কোনো ড্যামেজের সম্ভাবনা দেখলে এই নেতারা তো ড্যামেজ রিপেয়ারের চেষ্টা করতে একদম ঝাঁপিয়ে পড়ছেন। জানেন তো, কলকাতার 56 নম্বর ওয়ার্ডে একটা মাঠ দখলকে কেন্দ্র করে যেমন স্বর্ণকমল সাহা এই একই রকম একটা ড্যামেজ রিপেয়ার করতে নেমেছেন বলে মনে হচ্ছে। এন্টালির যে জমিকে ঘিরে গণ্ডগোল, সেই জমি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে। অভিযোগ হচ্ছে যে ওই জমিটাকে খেলার মাঠ করতে চান কাউন্সিলর স্বপন সমাদ্দার। তিনি তা নিয়ে আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন। আর তারই দলের কাউন্সিলর স্বর্ণকমল সাহা অভিযোগ করছেন যে কাউন্সিলর নাকি জমি হাঙর। আচ্ছা, এইভাবে নেতা বনাম নেতা, কাউন্সিলর বনাম বিধায়ক লড়াই হলে তৃণমূলের ড্যামেজ রিপেয়ার করার লোক আলটিমেটলি আর পাওয়া যাবে তো? অবশ্য ভোটের ফলাফল যা হয়েছে তাতে আবার এটাও মনে হচ্ছে ড্যামেজ রিপেয়ার করার খুব দরকার আছে কি, মনে তো হচ্ছে না।